ডেথকে ডায়াগনোসিস করা অনেক ইম্পর্ট্যান্ট। একজন মানুষ যে আসলেই মরছে এটা যদি আমরা না জানি তাহলে অ্যাজ এ ডক্টর কি করব? আমি বলবো সে মারা গেছে, কিন্তু যখন তাকে কবর দিতে নিছে, যখন তাকে বাড়ি করতে গেছে, তখন দেখতেছে যে সে হুট করে জেগে উঠছে, অ্যালাইভ হয়ে গেছে, তখন কিন্তু এটা খুবই খারাপ একটা বিষয়। তাকে যদি কবরটা দিয়ে দিত, তারপরে যদি অ্যাকচুয়ালি সে জেগে উঠতো, তাহলে কি হইতো বিষয়টা? তো বিষয়টা খুবই একটা আনইথিক্যাল বিষয়। এটা হতে যাতে না দেওয়া যায় এজন্য অবশ্যই আমাদেরকে ডায়াগনোসিস প্রপারলি করতে হবে। প্রিম্যাচার বারিয়াল যাতে না হয়, প্রিম্যাচার ডিক্লারেশন এজন্য করা যাবে না। অবশ্যই প্রপারলি বিভিন্ন এক্সামিনেশন করে, বিভিন্ন টেস্ট করার মাধ্যমে এটা কনফার্ম হইতে হবে যে পার্সনটা মারা গেছে। আচ্ছা, এই যে ডায়াগনোসিস করা ডেথের, এটা নিয়ে বিভিন্ন আসলে হিস্ট্রি আছে, ইন্টারেস্টিং হিস্ট্রি। যেমন অনেক আগে মানুষ তো এটা ডায়াগনোসিস নিয়ে খুবই চিন্তাই ছিল যে একজন মানুষ যে আসলেই মারা গেছে এটা কীভাবে আসলে বের করব। ফলে মানে জ্যান্ত পুঁতে ফেলার একটা যে ভয়, ওটা সবার মনে কাজ করতো। অনেক আগে একজন পার্সন যখন মারা যাইতো তাকে 3 বার ডাকা হইতো জোরে জোরে তার নাম ধরে। যদি সে না উঠতো তাহলে কি করা হইতো, তার একটা আঙুল কেটে ফেলা হইতো, এবং আঙুল কাটার পরে যদি দেখা যেত যে তার কোনো ব্লিডিং হচ্ছে না, কোনো ব্লিডিং যদি না হইতো, তাহলে ধরে নিত যে সে মারা গেছে। কারণ আমরা জানি যে মরার পরে সার্কুলেশন অফ হয়ে যায়, ফলে ব্লিডিং হয়নি, সে মারা গেছে। ওকে, এটা একটা হয়েছিল। তারপর হচ্ছে ল্যানচেস্টারের একজন ডিউক হচ্ছে গিয়া মারা যাওয়ার পরে তার বডিকে 40 দিন রাইখা দেওয়া হয়, এবং 40 দিন রাইখা দেওয়ার পরে তারপরে সে অ্যালাইভ না হওয়ার কারণে ধরে নেওয়া হয় যে সে ডেড হয়েছে। সো এই যে বিষয়টা, অনেকদিন রাইখা দেওয়ার পরে সে অ্যালাইভ হয় নাই, তার মানে বা তার বডিটা ডিকম্পোজড হয়ে গেছে, পচে গেছে, এর মাধ্যমে কনফার্ম হয়েছে যে সে আসলে কি বলে যে মারা গেছে। তো এই বিষয়টা যে এই যে বিভিন্ন ওয়ে যেটা অ্যাডপ্ট করা হইতো, এবং এটা মিলি স্টেথোস্কোপ আবিষ্কারের আগে, কারণ স্টেথোস্কোপ আবিষ্কারের পরে মানুষ অনেকটা অ্যাডভান্সড হয়েছে। 1816 সালের পর দিয়ে মানুষ অনেক অ্যাডভান্স হয়েছে, এবং কীভাবে ডেথকে ডায়াগনোসিস করা যাবে সে বিষয়ে অনেক ধারণা পাইছে। যাই হোক, এখন আসল কথা আছে যে কীভাবে আসলে অ্যাকচুয়ালি ডেথকে ডায়াগনোসিস আমরা করব। এজন্য শুরুতেই আমরা জেনে নিতে হবে যে 3টা যে ভাইটাল সিস্টেম আছে, সার্কুলেটরি, রেসপিরেটরি আর হচ্ছে নার্ভাস, এই 3টাকে আলাদা আলাদা করে আমরা ডায়াগনোসিস করব। ফার্স্টে সার্কুলেটরি সিস্টেমকে আমরা যদি টেস্ট করতে চাই যে অ্যাকচুয়ালি সার্কুলেশন বন্ধ হয়েছে কিনা, তাহলে ফার্স্টে আমরা পালস দেখব। পালসটা অ্যাবসেন্ট থাকবে। আমি সব কিছু ডেড পার্সনের ক্ষেত্রে বলতেছি। একজন মানুষ যে মারা গেছে, ডেড হয়ে গেছে, তার ক্ষেত্রে কি হবে? পালস অ্যাবসেন্ট থাকবে, অ্যাপেক্স বিট অ্যাবসেন্ট থাকবে। এবং আমরা যখন অসকাল্টেশন করব, মানে স্টেথোস্কোপ দিয়ে যখন পেরিকোর্ডিয়াম চেক করব, তখন সেখানে দেখব কোনো হার্ট সাউন্ড শোনা যাচ্ছে না। কাট টেস্ট, মানে সুপারফিশিয়ালি তার বডিতে একটা কাট দিয়ে দেখবো যে কোনো ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং না হয় তাহলে ফর শিওর ইটস দ্য সাইন যে আসলে তার সার্কুলেশন অফ। তারপর হচ্ছে ইসিজি রেকর্ড করা যাবে না, কোনো উঁচু নিচু কিছুই পাওয়া যাবে না। ট্রান্স ইলুমিনেশন টেস্ট করতে পারি। এখন ট্রান্স ইলুমিনেশন টেস্ট কি? ট্রান্স ইলুমিনেশন টেস্ট মানে হচ্ছে তার হার্টটাকে আমি হচ্ছে আউটরেস বা এক্সটেন্ড করে দিয়েছি, এক্সটেন্ড করে দিয়ে একটা ডার্ক রুমে তার মধ্যে দিয়ে কি করলাম, লাইট পাস করলাম, এবং লাইট পাস করার পরে দেখবো সেটা ইউলিশ দেখা যাচ্ছে। নর্মালি হচ্ছে পিঙ্কিশ বা ট্রান্সলুসেন্ট থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ইউলিশ বা অপেক, অপেক বা ঘোলা টাইপের অ্যাপিয়ারেন্স। তো এই কারণে এটা হচ্ছে ট্রান্স ইলুমিনেশন টেস্ট হবে ডেড পার্সনের ক্ষেত্রে। এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ম্যাগনাস টেস্ট। ম্যাগনাস টেস্ট মানে কি? ম্যাগনাস টেস্ট মানে হচ্ছে আমরা যদি এক কাজ করি যে তার বডিটাকে লাইগেচার দিয়ে দিলাম, একটা জোরে বাঁধন দিয়ে দিলাম। আমরা যখন ব্লাড নেওয়া হয় তখন ব্লাড নেওয়ার পরে কী হয়, একটা বাঁধন দিয়ে দেওয়া হয়, এবং সেখানে দেখা যায় যে আমরা অনেক ব্লুইশ কালার হয়ে যায় বা ফুলে যায়, ওখানে ইডিমা হয়ে যায়, কারণ ব্লাড ওখানে জমা হয়ে থাকে, যে ফ্লো করতে পারে না। বা এরকম টাইটলি যখন একটা বেঁধে দেওয়া হয়, সেটার ফলে ব্লুইশ হয়ে যায় কি না, কোনো ফোলা হয় কি না, এই জিনিসটা চেক করা হয় ম্যাগনাস টেস্টে। ফিঙ্গার নেইল টেস্ট বা প্রেশার টেস্ট, এই টেস্টটাতে যেটা করা হয়, যদি ফিঙ্গার নেইলে প্রেশার দেওয়া হয় এটা সাদা হয়ে যায়, এটা আমরা জানি। আর যখন ছেড়ে দেওয়া হয় তখন কি হয়, যে আবার তাড়াতাড়ি লাল হয়ে যায়। কিন্তু ডেড পার্সনের ক্ষেত্রে এই যে রিটার্নটা, এটা খুবই স্লাগিশ হয়। সো এইভাবে আমরা প্রেশার টেস্ট করতে পারি বা ফিঙ্গার টেস্ট করতে পারি। এটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সো সার্কুলেটরি সিস্টেমে আমরা এই সকল জিনিস দেখতে পারি একজন ডেড মানুষের ক্ষেত্রে। এরপর আসা যায় যে রেসপিরেশন, তার রেসপিরেশন যে অফ হয়েছে, রেসপিরেটরি সিস্টেম যে অফ হয়েছে, এটা আমরা কীভাবে দেখবো? ফার্স্ট আমরা ইন্সপেকশন করবো, আমরা চোখ দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি তার কোনো মুভমেন্ট হচ্ছে না। আমরা জানি যে যখন রেসপিরেশন হয়, রেসপিরেশনের সাথে কিন্তু বডি মুভমেন্টস হয়, বুক উঁচু নিচু হয়, আমরা তাকাইলে দেখতে পারি। তো তার এরকম কিছু হচ্ছে না।
এবং আমরা কোনো ব্রিদিং সাউন্ডও শুনতে পারতেছি না স্টেথোস্কোপ দিয়ে। এবং আমরা বেশ কিছু টেস্ট এখানে করতে পারি। ফেদার টেস্ট কি? ফেদার টেস্ট মানে হচ্ছে আমরা কোনো ফেদার বা কটন ফাইবারকে তার নোসের কাছে ধরতে পারি, এবং যদি অ্যাকচুয়ালি তার কোনো মানে শ্বাস প্রশ্বাসের বিষয়াদি থাকে, রেসপিরেশন করে, তাহলে সেটা কিন্তু মুভমেন্ট করবে এই ফেদারটা বা কটন, কিন্তু সেটা করবে না ডেড পার্সনের ক্ষেত্রে। তারপরে মিরর টেস্ট মানে হচ্ছে একটা মিররকে নোসের কাছে ধরবো, যদি রেসপিরেশন হয়ে থাকে তাহলে কি হবে, যে ওই মিররটা হ্যাজি হয়ে যাবে, কারণ আমরা যখন আমাদের বায়ুগুলোকে আয়নার উপরে দেই তখন কিন্তু সেটা ঘোলা হয়ে যায়, রাইট, হ্যাজি হয়ে যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। সো সেই টাইপের হয়ে যাওয়ার কথা, বাট এটা হবে না ডেড পার্সনের ক্ষেত্রে, এটাকে আমরা মিরর টেস্ট বলতেছি। তারপরে উইন্সল টেস্ট মানে হচ্ছে আমরা একটা বলে পানি নিয়ে এটা চেস্টের উপরে দিয়ে দিব পেশেন্টের, এবং আসলে যদি পেশেন্টের রেসপিরেশন থাকে তাহলে কি হবে, যে ওই পানির উপরে যে রিফ্লেকশনটা পড়বে আলোর, সেটা কিন্তু নাড়াচাড়া করবে, বাট অ্যাকচুয়ালি আমরা দেখবো যে কোনো ধরনের নাড়াচাড়া করবে না। ওভারঅল কথা এটা উইন্সল টেস্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা নার্ভাস সিস্টেমের সিজেশন হয়েছে কিনা এই টেস্ট করব। তো এই টেস্ট করা মানে অ্যাকচুয়ালি ব্রেইন ডেথকে টেস্ট করা বা এক্সামিনি করা। ব্রেইন ডেথ কনফার্ম করার জন্য বেশ কিছু আসলে টেস্ট আছে, এটাকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। যে ফিলাডেলফিয়া প্রোটোকল, যেটা 1969 সালে দেওয়া হয়েছিল, তার পাশাপাশি হার্বার্ট ক্রাইটেরিয়া। ফিলাডেলফিয়া প্রোটোকলে মেইনলি এক্সটার্নাল এবং ইন্টারনাল এনভায়রনমেন্টের যে স্টিমুলাস, সেটার আলোকে কি রেসপন্স করতে পারতেছি কিনা। এটার আলোকে যদি রেসপন্স করতে না পারে, আমরা বিভিন্ন টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি কোনো রেসপন্স করতে পারতেছে কিনা। সেটা না করতে পারা মানে হচ্ছে বেসিক্যালি ব্রেন ডেথ হয়ে গেছে, বা আসলে নার্ভাস সিস্টেম সিজেশন হয়ে গেছে, কোনো মাসকুলার মুভমেন্টস হচ্ছে না। তারপরে রিফ্লেক্সেস এবং রেসপন্সেস আমরা চেক করব, পিউপিল ফিক্সড হয়ে আছে, ডাইলেটেড হয়ে আছে, আর কর্নিয়াল রিফ্লেক্স পাওয়া যাচ্ছে না। কর্নিয়াল রিফ্লেক্স মানে আমি হচ্ছে চোখের ভিতরে কর্নিয়াতে হাত দিলাম, হাত দেওয়ার পরে আসলে মানে কোনো রেসপন্স করতেছে না। আমরা নর্মালি জানি যখন হাত দিই তখন কি হয়, চোখে ব্লিঙ্ক করে চোখ বুঝাই ফেলার একটা টেন্ডেন্সি থাকে, বাট সে কিছুই করতেছে না আমি হাত দেওয়ার পরেও। কোনো রিফ্লেক্স পাবো না আপার অ্যান্ড লোয়ার এয়ারওয়ে স্টিমুলেশন দিলেও। আমরা যদি কানের মধ্যে ঠান্ডা পানি দিই, সিরিঞ্জ করে বা বিভিন্ন ওয়েতে ঠান্ডা পানি ঢুকাই, তাহলে কি হয়, আমরা জানি কানের মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় চোখের একটা রেসপন্স হয়, অকুলার একটা রিফ্লেক্স থাকে যে চোখ নাড়াচড়া করে, একদিক থেকে আরেক দিকে যেতে থাকে, এক সাইড থেকে আরেক সাইডে। সো চোখের কোনো রেসপন্স আমরা পাবো না, বা কোনো সুপারফিশিয়াল ডিপ টেন্ডন রিফ্লেক্সও এখানে পাওয়া যাবে না, কোনো জার্কও এখানে পাওয়া যাবে না, কোনো প্লান্টার রেসপন্সও পাওয়া যাবে না। আর্টেরিয়াল প্রেশার হচ্ছে ফল করে যাবে। হার্বার্ট ক্রাইটেরিয়া আছে, হার্বার্ট ক্রাইটেরিয়াতে যেটা বলা হয় যে আনরিসেপ্টিভিটি অ্যান্ড আনরেসপন্সিভনেস, অর্থাৎ এক্সটার্নালি এবং ইন্টারনালি কমপ্লিটলি আনরেসপন্সিভ এবং রিসিপটিভিটি থাকবে, কোনো মুভমেন্টস হবে না, মাসকুলার মুভমেন্ট স্পন্টেনিয়াস কোনো মাসকুলার মুভমেন্টস হবে না কোনো পেইনফুল সেন্সেশন দিলেও। এবং অ্যাপনিয়ার যে বিষয়টা, যে অ্যাপনিয়া টেস্ট আমরা বলি, স্পন্টেনিয়াস যে ব্রিদিং অ্যাটলিস্ট 1 আওয়ার এটা অ্যাবসেন্ট থাকবে, এবং অ্যাবসেন্স অফ ইলিসিটেবল রিফ্লেক্সেস, রাইট রিফ্লেক্স, প্যাপিলারি রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, টেন্ডন রিফ্লেক্স, এগুলা। তারপরে ইরিভার্সিবল কোমা থাকবে, সে কোমায় গেছে বাট আর ব্যাক করতে পারবে না। তো তার হচ্ছে আইসোইলেকট্রিক ইইজি, এই জিনিসটা আমরা টেস্ট করি। আমরা এই যে 3টা সিস্টেমের কথা বললাম, এই 3টা সিস্টেমই কিন্তু আমরা 5 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট করে এক্সামিনি করতে হবে, এবং 2 বার করতে হবে আমরা যদি ডেট ডিক্লেয়ার করতে চাই। ডেট ডিক্লেয়ার করার আগে ডক্টর কিন্তু অবশ্যই রেসপিরেটরি এবং সার্কুলেটরি সিস্টেম নিয়ে এবং নার্ভাস সিস্টেম নিয়ে এরকম একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে না, এগুলা আর কখনো ব্যাক করবে না, এটা অবশ্যই ইরিভার্সিবল হয়েছে। এই যে 3টা ভাইটাল সিস্টেম, এই 3টা ভাইটাল সিস্টেম অর্থাৎ ট্রাইপড অফ লাইফ, এগুলো যদি কন্টিনিউয়াসলি 10 মিনিট ধরে আমরা টেস্ট করে দেখতে পারি যে এগুলো আসলে চলতেছেই না, তাহলে ফর শিওর আমরা এটা ডিক্লেয়ার করতে পারি। ডায়াগনোসিস করার ক্ষেত্রে একজন পার্সনকে ডেড আমি বললাম, সেই ডেড ডায়াগনোসিস করার আগে আমাদের বেশ কিছু জিনিসও মাথায় রাখা জরুরি। যেমন যদি এমন হয় যে পার্সনটা হাইপোথার্মিয়া আছে, বা সিভিয়ার ইলেকট্রোলাইট অ্যাসিড বেস or এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস আছে, ড্রাগ ইনটক্সিকেশন হওয়ার কারণে, অর্থাৎ নিউরোমাস্কুলার ব্লকেড করছে বা সিএনএস ডিপ্রেশন করছে, এরকম ড্রাগ সে নিছিল এ কারণে, বা হাইপোক্সিয়া, হাইপোটেনশন বা শকের কারণে, বা ব্রেন স্ট্রিম এনকেফালাইটিস, অথবা সিভিয়ার হাইপোফসফেটেমিয়া, এরকম বিভিন্ন রেসপেক্টে সে কিন্তু আবার রিভার্স করতে পারে, অর্থাৎ রিভার্সিবল কন্ডিশনে যাওয়া পসিবল। জিনিসটা একটু মাথায় রেখে নিব আমি, এই রিকুইজিটসগুলো যে এই কেসগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি পার্সনটাকে হুটহাট করে ডেথ ঘোষণা করে দিতে পারি না, আমার মাথায় এই জিনিসগুলো থাকতে হবে। হ্যাঁ,
আমাদের দেশে মেইনলি হুটহাট করে যে জিনিসগুলো দেখে ডেথ কনফার্ম করা হয়, 7টা জিনিসের নাম আমরা একটু মনে রাখি। সেটা হচ্ছে পালস নাই, এটা ফার্স্টে দেখা হয়। হার্টবিট নাই, এটা দেখা হয়। ব্লাড প্রেশার রেকর্ড করা যাচ্ছে না, বা রেসপিরেটরি কোনো মুভমেন্টস হচ্ছে না, বডি মুভমেন্ট হচ্ছে না, ব্রেথ সাউন্ড পাওয়া যাচ্ছে না স্টেথোস্কোপ দিয়ে, বা পিউপিলটা ডাইলেটেড ফিক্স হয়ে আছে, আর অল সেন্সরি মোটর ফাংশন এগুলা অ্যাবসেন্স, এবং রিফ্লেক্সও পাওয়া যাচ্ছে না, আর ইসিজি রেকর্ড করা যাচ্ছে না, এটা একেবারে স্ট্রেট লাইন হয়ে গেছে। হ্যাঁ, সো এই বেসিক জিনিসগুলো আমরা খুব কুইকার দেখে আমরা কনফার্ম করে দিই ডেথ। বাট যদিও আমাদের খুব বেশি ভালো করে চেক করা উচিত, এবং একটা ডেথকে আমাদের যখন কনফার্ম করতে হবে, একটা ব্রেইন ডেথকে স্পেশালি আমরা যখন আসলে কনফার্ম করি, তখন বেশ কিছু জিনিস আমাদের মাথায় থাকা লাগবে যে কারা অ্যাকচুয়ালি এটা করতে পারবে। এটার জন্য কোয়ালিফিকেশনের দরকার আছে। 2 জন বা 3 জন হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার থাকতে হবে। একজন হচ্ছে ওই পার্টিকুলার ওয়ার্ডে, যে ওয়ার্ডে তাকে ভর্তি করে সেই ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ কোনো প্র্যাকটিশনার বা মেডিকেল পার্সন বা ডক্টর। অবশ্যই আসলে কনসালটেন্ট এর পোস্ট বা তার উপরে কেউ হইলে ভালো হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর। মানে যারা নিম্ন পদে আছে আসলে তাদের থেকে যারা উচ্চ পদে আছে তাদের প্রায়োরিটি বেশি থাকবে। আর তার পাশাপাশি একজন নিউরো মেডিসিনের ডক্টর এবং একজন হচ্ছে ক্রিটিক্যাল মেডিসিন। সো ওভারঅল কথা যে 3 জন ডক্টর বা 3 জন প্র্যাকটিশনার থাকলে বেস্ট হয় ব্রেন ডেথকে ডিক্লেয়ার করতে। আর নর্মাল ডেথ আমরা নর্মালি একজন কোয়ালিফাইড এবং ফর শিওর এমবিবিএস ডিগ্রি তো হইতেই হবে, একজন যে সার্টিফাইড একজন ডক্টর দ্বারাই ডেথের ডিক্লারেশন কিন্তু দিতে হবে। যে কেউ ডেথের ডিক্লারেশন দিতে পারবে না।